আজকে আমি বলবো যে জাপানে অনেক টাকা মানুষ ইনকাম করে কিন্তু খরচ কেমন হয়। অনেক ভিডিওতে কিন্তু অনেক রকম খরচ দেখাইছে, কিন্তু বাস্তব কয়জনে দেখাইছে। আজকে আমি বলবো জাপানে আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন কিন্তু কত টাকা হাতে থাকে খরচ বাদ দিয়ে। দাইজো বাংলাদেশ থেকে অনেকেই জাপানে আসবেন ইন্টারন্যাশনাল জব ভিসা বা এসএসডব্লিউ ভিসা বা স্টুডেন্ট ভিসা। আজকে বলবো যে আপনাদের তিনটা ভিসার ক্যাটাগরিতে খাওয়া দাওয়া শেষে আপনারা কত বাড়িতে পাঠাতে পারবেন এবং জাপানে কীরকম খরচ হয়। আপনি অনেক শুনেছেন যে অনেকের কাছে বা অনেক ভিডিও দেখেছেন যে জাপানে লক্ষ লক্ষ টাকা ইনকাম, আসলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম, কিন্তু অনেকেই শুনেছেন যে অনেক টাকা খরচ হয়। যা টাকা ইনকাম করি সব খরচই জায়গা, তাহলে দেশে পাঠাবো কি। দেখেন, আমি 8 বছর ধরে জাপানে আছি। আমার বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের কাছে আজকে শেয়ার করব যে জাপানে আপনি কত টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে স্টুডেন্ট ভিসা, জব ভিসা এবং এসএসডব্লিউ ভিসাতে। তো কীরকম একটা ধারণা যদি পান, বাস্তব একটা ধারণা পান, সেই ক্ষেত্রে আপনার কি উপকার হবে। কারণ একটা দেশে আসবেন সেক্ষেত্রে কিন্তু এই তিনটা বিষয় আপনার জানতে হবে। কি কি বিষয়? একটা হচ্ছে আপনার বেতন কীরকম, মানে বেতন এক মাসে কত কামাই করা সম্ভব জাপানে, এবং আপনি দেশে কত টাকা পাঠাইতে পারেন সব কিছু খরচ টরচ বাদ দিয়ে। তারপরে আরেকটা হলো আপনি জাপানে যা আসবেন আপনি অনেক টাকা ইনকাম করবেন কিন্তু এইখানে খরচপাতি আপনার প্রতি মাসে কেমন হতে পারে। এই তিনটা যদি ধারণা আপনার কাছে থাকে তাহলে মনে করবেন যে জাপান আপনার জন্য মনে করেন একটু ইজি হয়ে যাবে। কেন জানেন? ইজি হবে এই জন্যই যে আপনি জাপানের কিছু সম্পর্কে জানতে পারলেন যে যায় বেতন কত পাবো, আমার মাসিক খরচ কেমন যাইতে পারে এবং আপনার দেশে কত পাঠাতে পারবেন। তো এই তিনটা ভিসা নিয়ে আমি কথা বলবো। একটা হলো স্টুডেন্ট ভিসা, এসএসডব্লিউ ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা। তো প্রথমে আমি বলি স্টুডেন্ট ভিসা। দেখেন, স্টুডেন্ট ভিসায় আপনি প্রথমে 1.5 বছর বা 2 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগে। তারপরে আপনার একটা সেনমন গাক্কোতে ভর্তি হয়। এই সেনমন গাক্কো শেষ হইলে ভালো একটা জব পাওয়া যায়, মানে খুবই ভালো একটা জব পাওয়া যায়, কষ্ট কম হয়, পড়ালেখা বেশি করতে হয়। তো খুবই ভালো একটা জব পাইলে আপনি প্রথম অবস্থায় 22 মান, 23 মান, 25 মান থেকে 28 মান, মানে 22 মান থেকে 28 মান আপনি কি প্রতি মাসে ইনকাম করতে পারবেন যদি 4 বছর পড়ালেখা শেষ করেন। নিহঙ্গো গাক্কো এবং সেনমন গাক্কো মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এবং ডিপ্লোমা আপনি এখানে যদি শেষ করতে পারেন সেক্ষেত্রে আপনি 22 থেকে 28 মান প্রথম বেতন হইতে পারে। এখন বলি এসএসডব্লিউ ভিসা। আমি কিন্তু লাস্টে খরচটা বলবো এবং কত পাঠাইতে পারবেন এটা লাস্টে বলবো। একটুখানি আগে ভিসার সিস্টেমটা বুঝাই, কত কোন ভিসায় কত টাকা বেতন। তো এসএসডব্লিউ ভিসাটা হইতেছে এটা একটা স্কিল ওয়ার্কার, ঠিক আছে, স্পেসিফাইড স্কিল ওয়ার্কার। তো এটা হচ্ছে দক্ষ একটা কর্মী। এর বেতন আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে। তো বাংলাদেশ থেকে যেহেতু 3টা খোলা এসএসডব্লিউর জন্য, এগ্রিকালচার, কনস্ট্রাকশন আর হইতেছে আপনার খাইগো যেটা নার্সিং বলে। তো সেই সেক্টরে 3 সেক্টরে যদি আপনি বাংলাদেশ থেকে জাপানে আসেন বা অন্য দেশ থেকে আসেন সেক্ষেত্রে আপনারা ওই 22 মান থেকেই বা 20 মান থেকে আপনারা শুরু করে 20 মান, 28 মান, 30 মান এরকমও পাইতে পারেন। এখন বলি ইন্টারন্যাশনাল জব ভিসা। দেখেন, ইন্টারন্যাশনাল জব ভিসা যারা ল্যাঙ্গুয়েজ ভালো জানে, N2 লেভেল, তাদের বেতন অনেক 35 থেকে 40 মান বেতন হয়। যারা ইংলিশ এবং N2 আছে তাদের 35 থেকে 40 মান বেতন হয়। বাংলা টাকা আমি পরে বলবো। তো তারপরে হয় আপনি যেহেতু 35 থেকে 40 মান, আপনি বাংলা টাকা একটু পরেই বলি, 35 থেকে 40 মান যদি N2 থাকে এবং ভালোভাবে কি আপনি ইংলিশ বলতে পারেন এবং কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার অনেক টাকা বেতন, জাপানে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এটা হইতেছে একটা ইঞ্জিনিয়ার, ভালো একটা প্রফেশনালের ভিসা। এগুলো তো শুনলেন। এখন আমরা বলবো যে 3টা ক্যাটাগরিতে কত টাকা আপনি খরচ হয় মাসে এবং কত টাকা আপনি দেশে পাঠাতে পারবেন।
প্রথমত অবস্থায় আমরা বলি স্টুডেন্ট বিষয়ে বললাম যদি 22 থেকে 28 মান বেতন পান, আমরা সর্বনিম্ন বেতনটা ধরবো, যে এর নিচে যে আর আপনি কি চিন্তাও করতে পারেন না, এর উপরে কি একটা স্যালারি বাসায় পাঠাইতে পারেন। তো প্রথমে বলবো আমরা 22 মান যদি বেতন পাই, বাংলাদেশের টাকায় হইতেছে 1,80,000 থেকে 1,70,000 টাকা, এটা হইতেছে, বা 1,90,000 টাকা ধরেন 1,90,000 বা 80,000 টাকা। এখানে আপনি যখন একটা জবে ঢুকবেন, এখানে কোম্পানির কিছু কি সার্ভিস থাকতে পারে, বা ফ্রি ডরমেটরি দিতে পারে, বা রুম ভাড়া এগুলো দিতে পারে, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে যারা সেনমন গাক্কু করে কি কাজে ঢুকবেন। তো সেক্ষেত্রে আমার জানা মতে, আমার অভিজ্ঞতা আছে, তো সেক্ষেত্রে মনে করেন যে বাংলাদেশে আপনি 1 লক্ষ বা 1,20,000, 1,30,000ও পাঠা, কেউ 1,24,000, 40,000ও পাঠা। তো অনেকেই এরকম বেতনটা দেশে পাঠা। এবং খরচ কীরকম হয় দেখেন, খরচ হইতেছে অনেক কোম্পানি সাপোর্ট করে, তো অনেকে বাসা ভাড়া সব কিছু ফ্রি থাকতে পারে, বা 60,000 টাকার বাসা ভাড়াটা আপনার 1 মাসও দিতে পারে, মানে 10,000ও একজন পে করতে পারে, এটা যার উপরে। কিন্তু মিনিমাম একটা যেটা খরচটা সেটা আমরা বলি, ধরেন আপনি 40,000 ইয়েন খরচ হইল বাসার জন্য, এবং গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো সব কিছু নিয়ে আপনার 12,000 টাকা খরচ হইল। তাহলে 40,000 আর হইল 13,000ই ধরেন, কারণ একটা স্বাভাবিক পর্যায়ে সর্বনিম্ন ধরতাছি, আপনি যত খরচ করবেন তত বাড়বে। তো ধরেন আপনার কি 13,000 ইয়েন, জাপানি ইয়েন, আর 40,000 ইয়েন হইতেছে আপনার বাসা ভাড়া। তাহলে এটা আপনার একটা খরচ। আর ওয়াইফাই ধরেন আপনি 5,000, যদি ওয়াইফাই না ব্যবহার করেন, যদি একাই থাকেন, তাহলে কি আপনি মোবাইল সিম কার্ড ব্যবহার করতে পারেন, সেখানে আপনার কি 4200 টাকা খরচ হইতে পারে। এটা সর্বনিম্ন বা মোটামুটি একটা ভালো সাইজের, এটা 4200 টাকা। তো 4200 আর হইল ধরেন আপনার 40,000 ইয়েন, 40,000 আর হইল 4,200, 44,000 ইয়েন। এখন আমরা বলি আপনার ভিসার যে ক্যাটাগরি হবে সেই অনুযায়ী আপনার ট্যাক্স কাটা হবে, তারপরে মনে করেন পেনশন দিতে হবে। জাপানে থাকলে আপনার পেনশন বাধ্যতামূলক, এবং মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো বাধ্যতামূলক দিতে হয়, এবং যে এলাকায় থাকবেন সেই এলাকার কিছু ট্যাক্স দিতে হয়। তো এগুলো মিলে মোটামুটি আপনার কি শাখায় হোকেন বলে এগুলো কোম্পানির সাথে সব কিছু মিলে আপনার কি 22 মান বেতন পাইলে আপনার কি 45,000 থেকে 48,000 বা 50,000 এর মতোই একটা ইয়েন খরচ হইতে পারে। তো এর মধ্যে আমরা 57,000 ইয়েন ধরছি, এবং শাখায় হোকেন যেগুলো সমস্ত ট্যাক্স ইন্স্যুরেন্স মিলে 45,000 থেকে 48,000 ধরেন। আমরা 1 লক্ষ বা 1,05,000 এর কাছাকাছি আমাদের কি জাপানে সব কিছু মিলে খরচ হইতে পারে। অনেকের আছে আরও কম খরচ হইতে পারে, ঠিক আছে, 8 মান মানে 80,000 ইয়েনও খরচ হয়, 70,000 ইয়েনও খরচ হয়, এরকম অনেকের খরচ হয়। সেইখানে আমরা 57,000 ধরছি। তো সেক্ষেত্রে আমাদের মেডিকেল, তারপরে মনে করেন বাসা ভাড়া, ইন্স্যুরেন্স যত কিছু আছে, তারপরে পানি বিল, গ্যাস বিল, সমস্ত কিছু মিলে আমাদের কি একটা আইডিয়া করা লাগবে যে আমাদের 90,000 এর কাছাকাছি থাকবে, বা 1,05,000, কারোর বেশি থাকতে পারে যদি একা রুম থাকে, যদি শেয়ার করেন আরও কমবে, 70,000, 80,000 ইয়েন এরকম খরচ হইতে পারে। তো এই অনুযায়ী ধরেন। এখন যে আপনারা যে বুঝলেন যে এইরকম খরচটা আসলে SSW ভিসা বলেন, তারপরে আপনার যে ওয়ার্ক ভিসা আছে সেটা বলেন, ওয়ার্ক ভিসা বা SSW ভিসা এগুলো কি একই ধরনের খরচ হয়, সেম টু সেম খরচ, এখানে খরচ পার্থক্য নাই। তো সেক্ষেত্রে যাদের বেতন বেশি তাদের ক্ষেত্রে একটু কি খরচটা ভিন্ন হয়। যারা তৌকিওতে মানে খান্ত বলে আর কি, তৌকিওর এরিয়ার কাছাকাছি যেগুলো আছে, এগুলোতে কি অনেক ভাড়া বেশি হইতে পারে, কিন্তু তৌকিওটা সব থেকে ভাড়া বেশি, বাসা ভাড়া, খাওয়া দাওয়ার একটু খরচটা বেশি হয়, আহামরি বেশি হয় না, মোটামুটি হালকা একটু বাসা ভাড়াটাই খালি বেশি, আর সব কিছু ঠিক আছে। তো সেক্ষেত্রে মনে করেন আমরা ধারণা নিব যে আর যে তিনটার ভিসা ক্যাটাগরি বলছিলাম, যে ওই দুইটা, বাকি দুইটা যে ইন্টারন্যাশনাল জব ভিসা এবং SSW ভিসা পুরা সেম খরচ, এখানে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য হওয়ার কথাও না। তো আমরা কি বাংলাদেশে আমরা কি যে খরচপাতি বাদ দিয়ে আপনি যে এই বেতনটাই পাবেন এরকম না, এখানে আপনার ওভার টাইম থাকতে পারে, এইখানে আপনার
বাড়তি ইনকাম থাকতে পারে। এখানে আপনার যদি লাইসেন্স থাকে বাড়তি হাতে পাইতে পারেন, মানে কি আপনাকে কোম্পানি গিফট করতে পারে। তো সেক্ষেত্রে অনেক কিছুই আপনার কেয়ার মধ্যে অ্যাড থাকবে। এবং জাপানে যেহেতু আসবেন এই বেতন নিয়ে আপনারা কি বসে থাকেন না, এখানে আরও ইনকাম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি বলবো যে আমরা মোটামুটি 1 লক্ষর উপরে টাকা পাঠাইতে পারি বাংলাদেশে। এবং অনেক যারা অনেকেই যে জাপানে কাজ করে তাদের কিন্তু আমি দেখেছি যে 1 লক্ষ টাকা বলা যায়, কিন্তু 1 লক্ষ টাকা পাঠাইতে পারে না, আরও বেশি মানে আরও বেশি পাঠায়। এটা প্রথম অবস্থায় বলতাছি। যখন আপনার জাপানে অনেক অভিজ্ঞতা হবে, অনেক কিছু হবে, সেক্ষেত্রে কিন্তু কি আপনি কি আরও টাকা মোটামুটি ভালো টাকা আর্নিং করে আপনি দেশে পাঠাইতে পারলে আপনি সব দিক দিয়ে কি একটু হেল্পফুল হবে। তো বিশেষ করে বুঝতে পারতেছেন যে জাপানে বেতন কত পাওয়া যাবে প্রথম অবস্থায়, তারপরে আপনার এগুলো খরচ কীরকম হয় এবং আপনি মাস শেষে কত টাকা দেশে পাঠাইতে পারবেন। আশা করছি আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা হইলেও মানে আমি তো লেখে ভিডিও বানাই না, আমি যেটা বাস্তব অভিজ্ঞতা সেখান থেকে ভিডিও বানাইতেছি। যদি একটু কথা মানে উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে আপনারা ওইভাবে মাইনে নিন, হ্যাঁ। কারণ আমি তো মনে করেন যে যেটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি জাপান সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন পেজটি ফলো করবেন। এবং যাদের জাপানে আসার জন্য আগ্রহ আছে, যদি তারা কোনো কিছু না বুঝতে পারেন, হ্যাঁ, যারা নতুন আছেন বা যারা আসবেন বা ভাষা শিখতেছেন, যদি কোনো ভিসার সমস্যা হয় বা যে কোম্পানি পাইতেছেন না, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার কিন্তু হোয়াটসঅ্যাপ পোস্ট অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় দেওয়া থাকে, অবশ্যই সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো ইনফরমেশন জাপান সম্পর্কে জানার থাকে। যেহেতু আমি জাপানে থাকি, একটু জানি, মোটামুটি আপনাকে একটু কিছু গাইড করতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।